প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর তৃতীয় পর্বে পৃষ্ঠা 130 হতে। তোমরা যারা এখনো প্রথম ও দ্বিতীয় পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম ও দ্বিতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 130 পৃষ্ঠার দলগত কাজ হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। দলগত কাজ, নিচে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, যেটা পরবর্তী পৃষ্ঠায় দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধা মতো মূল বিন্দু নিয়ে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ অঙ্কন করে নাও। তারপর নিচের বিন্দুগুলো প্রদত্ত গ্রাফ পেপারে চিহ্নিত করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই কাজটি আমি পরের পৃষ্ঠায় করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী পৃষ্ঠা তোমাদের জন্য কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন তোমরা তোমাদের সুবিধা মতো এই যে গ্রাফ পেপারটা দেওয়া আছে, এই গ্রাফ পেপারের মধ্যে যে মূল বিন্দু নিয়ে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ অঙ্কন করো। হ্যাঁ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করার পরে এই বিন্দুগুলো এখানে স্থাপন করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই কাজটি আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই গ্রাফ পেপারটিকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে যে চারটা অংশে বিভক্ত করে নিয়েছি এবং এখানে মূল বিন্দু 0 স্থাপন করেছি। এবার শুরুতে আমি এ বিন্দুটা এখানে স্থাপন করব। এ বিন্দুর মানটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এ বিন্দু এক্স এর মান হচ্ছে যে -3.5 এবং ওয়াই এর মান হচ্ছে যে 5.5। তাহলে আমরা জানি এক্স এর যে এই এক্স অক্ষের মধ্যে 0 থেকে ডান দিকে হচ্ছে যে ধনাত্মক মান, আর 0 থেকে বাম দিকে হচ্ছে ঋণাত্মক মান। আর ওয়াই অক্ষের মধ্যে 0 থেকে উপরের দিকে হচ্ছে ধনাত্মক, আর 0 থেকে নিচের দিকে হচ্ছে যে ঋণাত্মক। তাহলে এখানে এক্স এর মান যেহেতু ঋণাত্মক, তাহলে 0 থেকে আমরা বাম পাশে যাব। বাম পাশে কতটুক যাব? যে -3.5। তাহলে আমরা 0 থেকে 1 2 3, এরপরে যে মাঝখানে যাবে, এরপরে ওয়াই এর মান হচ্ছে যে 5.5। তাহলে আমরা কিন্তু উপরের দিকে যাব, এরপরে উপরের দিকে যাব, উপরের দিকে 5.5 পর্যন্ত যাব। তাহলে 1 2 3 4 5 5.5 এখানে। তাহলে আমরা যে এ বিন্দুটা এখানে পেয়ে গেছি, তাহলে আমি এটার পাশে এ বিন্দু দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার এ বিন্দু বা এ বিন্দুর অবস্থান। এবার বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -4 এবং -4, অর্থাৎ এক্স এর মান -4, ওয়াই এর মান হচ্ছে -4। যেহেতু এক্স এর মান -4, তাহলে আমরা 0 বিন্দু থেকে বাম দিকে যাব 1 2 3 4 এই জায়গায়। আবার ওয়াই এর মান হচ্ছে যে -4, সেজন্য আমরা নিচের দিকে যাব 1 2 3 4 এই জায়গায়। এই জায়গায় হচ্ছে যে আমাদের যে বি বিন্দুর অবস্থান। তাহলে আমি বি বিন্দুর অবস্থানটা চিহ্নিত করে দিলাম। এটা হচ্ছে আমাদের বি বিন্দুর অবস্থান। তাহলে বি বিন্দুর অবস্থানটা আমরা চিহ্নিত করে দিয়েছি। এবার হচ্ছে যে সি বিন্দুর অবস্থান। সি বিন্দুর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এখানে। সি বিন্দুর স্থানাঙ্ক একটু ভুল আছে, এখানে হবে 0 এবং -5.5। তাহলে এক্স এর যে মান সেটা হবে 0, অর্থাৎ 0 মানে এখানে বসে থাকবে। আর ওয়াই এর মান যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা নিচের দিকে যাব, নিচে 5.5 পর্যন্ত যাব। তাহলে 1 2 3 4 5 5.5 মানে হচ্ছে এখানে মাঝখানে যাবে, অর্থাৎ এটার এখানে মাঝখানে হবে। সেটা হচ্ছে আমাদের সি বিন্দুর অবস্থান। এটা হচ্ছে যে সি বিন্দুর অবস্থান আমি দেখাই দিলাম তোমাদেরকে। নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা সি বিন্দুর অবস্থানটা। এরপর হচ্ছে যে ডি বিন্দু। ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -5 0, অর্থাৎ এক্স এর মানটা হচ্ছে কি -5, অর্থাৎ 0 থেকে বাম দিকে যাবে 1 2 3 4 5। আর যেহেতু ওয়াই এর মান 0, তাই এখানে সেটা বসে থাকবে। তাহলে আমরা এই জায়গায় যে ডি বিন্দুর অবস্থানটা পেয়ে গেছি। তাহলে ডি বিন্দুর অবস্থান হচ্ছে যে এই জায়গায়। নিশ্চয়ই তোমরা প্রিয় শিক্ষার্থীরা এটা বুঝতে পারছো। এবার আমরা ই বিন্দুর অবস্থান চিহ্নিত করব।
ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে 3.5 মাইনাস 5.5। প্রথমে আমরা যে ই বিন্দুর অবস্থান 3.5 যাব, অর্থাৎ যেহেতু এটা ধনাত্মক তাহলে আমরা 0 থেকে ডান পাশে যাব 1 2 3.5 মানে এই জায়গায়। এরপরে হচ্ছে যে মাইনাস 5.5 নিচের দিকে যাব, তাহলে 1 2 3 4 5 5.5 এর কারণে এই জায়গায় হবে, এখানে মাঝখানে হবে। তাহলে আমরা যে এখানে ই বিন্দুর অবস্থানটা পেয়ে গেছি, এটাই হচ্ছে যে ই বিন্দুর অবস্থান। এবার আমরা এফ বিন্দুর অবস্থান চিন্তা করব। আমরা দেখতে পাচ্ছি এফ এর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে কি 3.5 এবং মাইনাস 5.5। প্রিয় শিক্ষার্থী, এফ বিন্দুর স্থানাঙ্ক এবং ই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু একই দেয়া আছে, এখানে একটু ভুল আছে। তাহলে এফ বিন্দুর স্থানাঙ্কটা আমি একটু ঠিক করে দিচ্ছি যে এফ বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস 3.5 এবং মাইনাস 5.5। তাহলে এফ বিন্দুর স্থানাঙ্কটা আমি এখানে চিহ্নিত করছি। তাহলে এক্স এর মান হচ্ছে মাইনাস 3.5, যেহেতু মাইনাস 3.5 সেহেতু যে এটা জিরো বিন্দুর যে বাম পাশে যাবে 1 2 3 3.5 হচ্ছে এখানে। আর যেহেতু ওয়াই এর যে মান সেটা হচ্ছে মাইনাস 5.5, সেটা নিচের দিকে যাবে 1 2 3 4 5, অর্থাৎ এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে যে আমাদের এফ বিন্দুর অবস্থান। তাহলে আমি এফ বিন্দুর অবস্থানটা এখানে চিহ্নিত করে দিলাম। নিশ্চয় তোমরা এটা বুঝতে পারতেছো প্রিয় শিক্ষার্থীরা। এরপরে সর্বশেষ যে বিন্দুটা রয়েছে সেটা হচ্ছে যে জি বিন্দু। জি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0 এবং 1.5। তাহলে 0 হচ্ছে যে এখানে, অর্থাৎ এক্স এর মান 0 বসে থাকবে এখানে। তাহলে ওয়াই এর মান হচ্ছে 1.5, 1.5 উপরের দিকে যাবে, তাহলে 1.5 হচ্ছে এই জায়গায়, অর্থাৎ মাঝখানে। তাহলে এটা হচ্ছে কি জি বিন্দুর অবস্থান। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা যে কিভাবে আমাদের যে বিন্দুগুলোর অবস্থান আমরা চিহ্নিত করেছি সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা গ্রাফ পেপারে যে বিন্দুগুলো যে চিহ্নিত করেছি সেটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। আমরা দেখতে পাচ্ছি চতুর্ভাগ, যাকে বলা হয় কোয়াড্র্যান্ট। তোমরা দেখেছো বস্তুর অবস্থানের ক্ষেত্রে কখনো কোটি ধনাত্মক বা ঋণাত্মক এবং ভুজ ধনাত্মক বা ঋণাত্মক হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, সেটা কিন্তু আমরা যখন এখানের যে কাজটি করেছি, একটু আগে যে কাজটি করলাম, অর্থাৎ এখানের মধ্যে যে কাজটি করলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে যে ভুজ ঋণাত্মক হচ্ছে ধনাত্মক হচ্ছে, আবার কোটি যে ঋণাত্মক হচ্ছে ধনাত্মক হচ্ছে। যে মানগুলো আমাদের এখানে দেওয়া আছে সেখানে দেখো, এখানে যে ভুজ দেওয়া আছে সেটা হচ্ছে ঋণাত্মক আর কোটি হচ্ছে ধনাত্মক। এখানে দেখো যে ভুজ ঋণাত্মক, কোটিও কিন্তু ঋণাত্মক। আর এখানে দেখো যে ভুজ হচ্ছে যে তোমার ধনাত্মক আর যে কোটি হচ্ছে যে ঋণাত্মক। আর এখানে ডি বিন্দুটার যে ভুজ হচ্ছে ঋণাত্মক আর কোটি হচ্ছে ধনাত্মক। এবং ই বিন্দুটার দেখো এখানে ভুজ হচ্ছে যে ধনাত্মক আর কোটি হচ্ছে যে ঋণাত্মক। এফ বিন্দুর মধ্যে যে ভুজ কোটি দুইটাই কিন্তু ঋণাত্মক, এবং জি বিন্দুতে যে ভুজ হচ্ছে 0 সেটা ধনাত্মক, আর এখানে কোটি 1.5 সেটা হচ্ছে যে ধনাত্মক। সেজন্য তারা বলতেছে যে আমরা যে দেখলাম যে চতুর্ভাগের মধ্যে এটা এখানে চারটা ভাগ আছে, 1টা 2টা 3টা 4টা। এই 4টা ভাগের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে কোটি ধনাত্মক এবং ঋণাত্মক হচ্ছে, আর ভুজ ধনাত্মক এবং ঋণাত্মক হচ্ছে। সেই কথাটাই তারা আমাদেরকে এখানে বলে দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা। এই কারণে আমরা এক্স ওয়াই সমতলকে 4টি ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ এখানে যে 4টি ভাগে ভাগ করা হয়েছে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। যে দেখো এক্স এবং ওয়াই এটা হচ্ছে এক একটা সমতল। তাহলে এই যে এক্স ওয়াই সমতলকে 4টি ভাগে ভাগ করতে পারি। এই ভাগগুলোকে আমরা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ বলি, যেটা চিত্র 6.8-এ ভাগগুলোকে দেখানো হয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানে ভাগগুলো দেখতে পাচ্ছি। একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, ভাগগুলো তোমরা বুঝতে পারবে। এখানে দেখো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে এদিকে, অর্থাৎ এদিকে যাচ্ছে। এবার তৃতীয় চতুর্ভাগ এদিকে এবং চতুর্থ চতুর্ভাগ হচ্ছে এদিকে। আমরা একটু ভালো করে খেয়াল করব, দেখবো যে এখানে আমরা দেখছি যে ঘড়ি কিন্তু এভাবেই ঘুরে, ঘড়ি কিন্তু এভাবে ঘুরে, কিন্তু এই যে এখানে এই চতুর্ভাগগুলো এদিক থেকে এদিকে ঘুরতেছে, অর্থাৎ
যে ঘড়ির বিপরীতে ঘুরতেছে, যেটাকে বলা হয় অ্যান্টি ক্লকে ঘুরতেছে। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। এবং আমরা এও শিখে আসছি প্রিয় শিক্ষার্থীরা যে এই এক্স অক্ষের মধ্যে এই অংশটা হচ্ছে ধনাত্মক আর এই অংশটা হচ্ছে ঋণাত্মক, এবং ওয়াই অক্ষের মধ্যে এই অংশটা হচ্ছে ধনাত্মক এবং এই অংশটা হচ্ছে ঋণাত্মক। এবার একটু খেয়াল করো, আমরা যখন প্রথম চতুর্ভাগ এখানে দেখতে পাচ্ছি, এখানে এক্স এর মান হচ্ছে যে ধনাত্মক অর্থাৎ প্লাস, এবং ওয়াই এর যে মান সেটা হচ্ছে কিন্তু প্লাস। তাহলে আমরা প্রথম যে চতুর্ভাগ পেয়েছি সেখানে কিন্তু পেয়েছি প্লাস প্লাস। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। এবার যে দ্বিতীয় চতুর্ভাগ সেখানে একটু খেয়াল করো ভালোভাবে, যে এক্স এর যে অংশ সেটা হচ্ছে মাইনাস আর ওয়াই এর যে অংশ সেটা হচ্ছে প্লাস। তাহলে আমরা এখানে পেয়েছি মাইনাস এবং প্লাস। অর্থাৎ এক্স এর পেয়েছি মাইনাস, ওয়াই তে পেয়েছি প্লাস। এবার দেখো তৃতীয় চতুর্ভাগটা একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। এখানে এক্স এর দিকে পেয়েছি আমরা মাইনাস এবং ওয়াই এর দিকেও পেয়েছি কিন্তু মাইনাস। তাহলে এক্স এর মান হবে মাইনাস এবং ওয়াই এর মান হবে মাইনাস। নিশ্চয়ই তোমরা এটা খুব ভালো মতো বুঝতে পারতেছো। এবার চতুর্থ চতুর্ভাগ দেখো প্রিয় শিক্ষার্থীরা, এদিকে এক্স এর মান হচ্ছে যে প্লাস আর ওয়াই এর মান হচ্ছে যে মাইনাস। তাহলে চতুর্থ চতুর্ভাগ হবে প্লাস এবং মাইনাস। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার একটু কোনায় কোনায় চিন্তা করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা। অর্থাৎ এখানে প্রথম চতুর্ভাগের বিপরীত হচ্ছে যে তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগের বিপরীত হচ্ছে প্রথম চতুর্ভাগ। এবার দেখো দ্বিতীয় চতুর্ভাগ, এখানে মাইনাস প্লাস ছিল, এখানে প্লাস মাইনাস হয়ে গেছে। তার মানে দ্বিতীয় চতুর্ভাগের বিপরীত হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগের বিপরীত হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। কারণ হচ্ছে এখানে প্লাস মাইনাস ছিল, এখানে মাইনাস প্লাস হয়ে গেছে। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। যদি এটা বুঝে থাকো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে ছক নাম্বার 6.3 দিয়েছে এটা কিন্তু আমরা খুব ভালো মতো যে পূরণ করতে পারবো। তারা আমাদেরকে বলেছে তোমরা কি বলতে পারবে প্রতি চতুর্ভাগের বিন্দুর স্থানাঙ্ককে যথাযথ চিহ্নের মাধ্যমে আমরা কিভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি প্রিয় শিক্ষার্থী, সেটা আমি তোমাদেরকে এখন শিখিয়ে দিয়েছি। নিশ্চয়ই তোমরা এটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। নিচের ছকটি পূরণ করো এবং প্রত্যেক চতুর্ভাগে চিহ্নগুলো দেখাও। হ্যাঁ, এখন যে আমরা এই কাজটি এখানে করে ফেলেছি প্রিয় শিক্ষার্থীরা, প্রথম চতুর্ভাগের চিহ্ন হচ্ছে প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগের যে চিহ্ন হচ্ছে যে মাইনাস প্লাস, আর তৃতীয় চতুর্ভাগে চিহ্ন হচ্ছে মাইনাস মাইনাস, এবং চতুর্থ চতুর্ভাগে যে চিহ্ন হচ্ছে যে প্লাস মাইনাস। এখন আমরা সেই চিহ্নগুলো এখানে লিখতে পারবো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা যে এখানে দেখতে পাচ্ছি ছক 6.3, সেখানে চতুর্ভাগের নামগুলো দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এবং ভুজের চিহ্ন এবং কোটির চিহ্নগুলো দেওয়া আছে। প্রথম চতুর্ভাগে আমরা ভুজের চিহ্ন দেখতে পাচ্ছি প্লাস, আমরা এখানে প্লাস চিহ্নটা লিখলাম, এবং কোটির যে চিহ্ন সেটা দেখতে পাচ্ছি প্লাস, তাই আমরা কোটির চিহ্নের মধ্যে প্লাস চিহ্নটা লিখলাম। এটা নিশ্চয় তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। এবার দ্বিতীয় যে চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভুজের যে চিহ্ন সেটা হচ্ছে যে মাইনাস, হ্যাঁ, এবং কোটির যে চিহ্ন সেটা হচ্ছে প্লাস, তাই আমি এখানে প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম। এবার তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে যে ভুজের যে চিহ্ন সেটা মাইনাস এবং যে কোটির যে চিহ্ন সেটা কিন্তু মাইনাস, তাহলে আমি সেটা লিখে দিলাম প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভুজের চিহ্ন মাইনাস, কোটির চিহ্ন মাইনাস। এবার সর্বশেষ যে চতুর্থ চতুর্ভাগ রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ভুজের চিহ্ন হচ্ছে যে প্লাস এবং কোটির চিহ্ন হচ্ছে যে মাইনাস, তাহলে সেটা আমরা এখানে লিখে দিতে পারছি যে ভুজের চিহ্ন হচ্ছে যে প্লাস আর এখানে কোটির চিহ্ন হচ্ছে যে মাইনাস। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই ছকটি তোমরা খুব ভালো মতো উপভোগ করেছো এবং অনেক সহজে তোমরা বুঝতে পেরেছো এবং মনে রাখতে পারবে দীর্ঘদিন ধরে। আমি আশা করছি তোমাদের এটা সারা জীবনই মনে থাকবে। এবার নিচে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে কোনো একটি বিন্দু যে কোনো চতুর্ভাগে অবস্থিত হোক না কেন, বিন্দুটির ভুজ হবে উক্ত বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর লম্ব দূরত্বের সংখ্যাগত মান এবং চতুর্ভাগ বিবেচনায় যথাযথ চিহ্ন প্লাস বা মাইনাস। হ্যাঁ, আমরা সেটা কিন্তু দেখতে পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা। একইভাবে কোনো একটি বিন্দু যে কোনো চতুর্ভাগে অবস্থিত হোক না কেন, বিন্দুটির কোটি হবে উক্ত বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব দূরত্বের সংখ্যাগত মান এবং চতুর্ভাগ বিবেচনায় যথাযথ চিহ্ন প্লাস বা মাইনাস, প্লাস বা মাইনাসই হতে হবে। চলো এবার আরো সামনের দিকে আগাই। দুইটি বিন্দুর দূরত্ব। মানচিত্র তৈরি করার সময় বিভিন্ন বস্তুর মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করে গ্রাফ কাগজে সঠিকভাবে আনুপাতিক হারে বস্তুগুলোর অবস্থান চিহ্নিত করতে হয়। এখন আমরা
বিভিন্ন বস্তুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব এবং মানচিত্রে বস্তুগুলোকে দূরত্বের আনুপাতিক হারে চিহ্নিত করব। পিথাগোরাসের উপপাদ্য, যা তোমরা আগেই জেনেছো, ব্যবহার করে দুটি বস্তু বা বিন্দুর দূরত্ব নির্ণয় করা যায়। পিথাগোরাসের যে সূত্র সেটা হচ্ছে কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই সূত্রটা ব্যবহার করে আমরা দুটি বস্তুর যে দূরত্ব সেটা নির্ণয় করতে পারি। তারা আমাদেরকে দিয়ে দিয়েছে যে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা দূরত্ব নির্ণয় করব। সেটা আমরা এখন করব। যে ধরো XY সমতলের চিত্র 6.9, অর্থাৎ এখানে যে চিত্রটা দেওয়া আছে সেটার কথা বলা হচ্ছে P34, অর্থাৎ যে P বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 34 এবং Q বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে 9, 7, দুটি বিন্দু। আমরা এই দুটি বিন্দুর যে দূরত্ব সেটা নির্ণয় করব। P বিন্দু থেকে X অক্ষকে সমান্তরাল করে পি আর রেখাংশ এবং কিউ বিন্দু থেকে Y অক্ষকে সমান্তরাল করে কিউ আর রেখাংশ আঁকি, যারা আর বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, পি বিন্দুটা এখানে স্থাপন করা হয়েছে। পি বিন্দুর যে স্থানাঙ্ক হচ্ছে 34, তাহলে 3, 1, 2, 3 এখানে আসছে, আর 4, 1, 2, 3, 4 এখানে গেছে, অর্থাৎ যে পি বিন্দুটা এখানে স্থাপন করা হয়েছে। এরপরে যে কিউ বিন্দুটা স্থাপন করা হয়েছে এখানে যে 9, 7, অর্থাৎ যে এক্স এর মান 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এখানে, এরপরে 7, 1, 2, 3, 4, 5, 6, 7 এখানে স্থাপন করা হয়েছে। এখন তারা বলতেছে কি, পি বিন্দু থেকে এক্স অক্ষকে সমান্তরাল করে, অর্থাৎ আমাদের যে পি বিন্দু আছে সেই পি বিন্দু থেকে যে এক্স অক্ষকে সমান্তরাল, অর্থাৎ এই যে এই রেখাটা আছে এই রেখার সমান্তরাল করে যে যে এখানে পর্যন্ত যে পি আর রেখাংশ, অর্থাৎ এই আর পর্যন্ত, অর্থাৎ এই যে এইটার কিউ এর সমান পর্যন্ত, সোজাসুজি সমান পর্যন্ত এখানে যে পি আর যে রেখাংশ আঁকতে বলা হয়েছে। এবং কিউ বিন্দু থেকে, অর্থাৎ এই বিন্দু থেকে যে ওয়াই অক্ষকে সমান্তরাল করে, মানে এই যে ওয়াই অক্ষ যেভাবে আছে এটা সমান্তরাল করে এদিকে আর পর্যন্ত যে কিউ আর রেখাংশ আঁকতে বলা হয়েছে, যেটা আর বিন্দুতে সেট করছে, অর্থাৎ এইটা এই পাশ থেকে গিয়ে আরে, আর এখান থেকে এটা এখানে এসে যে আর বিন্দুতে সেট করছে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সেই সমকোণী ত্রিভুজটার নাম দেওয়া হয়েছে পি কিউ আর। একটি সমকোণী ত্রিভুজ এটা এখানে বলা হয়েছে পি কিউ আর। এই সমকোণী ত্রিভুজটা অঙ্কন করা হয়েছে। এখন আমরা যে পি এবং কিউ এই দূরত্বটা নির্ণয় করার জন্য আমরা কি করব, বলা হচ্ছে যে কি, পিও কিউ বিন্দুদ্বয়ের দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজটি বিবেচনা করো। অর্থাৎ এই যে সমকোণী ত্রিভুজটা আঁকা হয়েছে সেই সমকোণী ত্রিভুজের মাধ্যমে যে পি কিউ এর দূরত্ব নির্ণয় করতে হবে। এবার বলো তো আর বিন্দুর স্থানাঙ্ক কত? হ্যাঁ, আর বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি এখানে 9 এবং 4, অর্থাৎ এখানে এক্স এর মান এখান থেকে 9 পর্যন্ত গেছে, আর ওয়াই এর মান দেখো এখানে 1, 2, 3, 4 পর্যন্ত গেছে, অর্থাৎ 9 এবং 4 আমরা সেটা কিন্তু বুঝতে পারতেছি। লক্ষ্য করো পি আর রেখাংশটি এক্স অক্ষের সমান্তরাল হওয়ায়, অর্থাৎ এখানে বলা হচ্ছে কি পি আর, এই যে পি আর যে রেখাংশটা সেটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ এইটা সমান্তরাল এটা, কারণ এখান থেকে এখানে দূরত্ব প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সমান। তাইলে যে পি আর যে রেখাংশটি সেটা হচ্ছে কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। তাই বলা হচ্ছে যে যে পি আর যে রেখাংশ সেটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে কি হয় দেখো, রেখাংশটির প্রত্যেক বিন্দুর কোটি সমান, প্রত্যেক বিন্দুর কি হবে, কোটি সমান হবে, অর্থাৎ ওয়াই এর মান সবসময় কি হবে, সমান হবে, ওয়াই এর মান সবসময় সমান হবে, ওয়াই এর মানটা সবসময় 4 হচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে এখান থেকে ওয়াই এর মান কিন্তু 1, 2, 3, 4, 1, 2, 3, 4 মানে সবসময় কিন্তু সমান হচ্ছে, অর্থাৎ কোটি সবসময় সমান হবে, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল পি আর, সেজন্য এর কোটি সবসময় কি হবে, সমান্তরাল হবে। একইভাবে প্রিয় শিক্ষার্থীরা, যে এই যে ওয়াই অক্ষটির সমান্তরাল কিন্তু এখানে যে কিউ আর, সেজন্য বলা হচ্ছে যে কি, একইভাবে কিউ আর একাংশটি ওয়াই অক্ষে সমান্তরাল হওয়ায় তাদের বুঝও সমান হবে। তাদের বুঝ কি হবে প্রিয় শিক্ষার্থীরা, বুঝ সমান হবে। আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা বুঝ কিন্তু 9 হয়েছে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9 এ গেছে।
দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ এখান থেকে যদি আমরা শুরু করি, এখান থেকে এখানে পর্যন্ত 9, আবার এখান থেকে শুরু করলে এখান পর্যন্ত 9, হ্যাঁ এখান থেকে এখানে শুরু করলে এই পর্যন্ত 9, এখান থেকে এখানে শুরু করলে এখানে 9, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভুজ কিন্তু 9, অর্থাৎ সমান। ভুজ কিন্তু প্রত্যেক ক্ষেত্রে সমান। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক হবে যে, সুতরাং আর বিন্দুর স্থানাঙ্ক হবে, অর্থাৎ এই যে আর বিন্দু, এই আর বিন্দুর স্থানাঙ্ক হবে 9 4। হ্যাঁ, ভুজ হবে 9, কোটি হবে 4। এখানে পি ও আর বিন্দুদ্বয়ের কোটি একই থাকায় পি ও আর বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে বিন্দু দুটির ভুজদ্বয়ের অন্তরের সংখ্যাগত মান। আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, এই পি বিন্দুর কোটি হচ্ছে 4, আর পি আর বিন্দুর কোটি হচ্ছে যে 4। তাহলে সে কারণে বলা হচ্ছে যে, দেখো এখানে কি বলা হচ্ছে, পিও আর বিন্দুদ্বয়ের কোটি একই থাকায় পিও আর বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে বিন্দু দুটির ভুজদ্বয়ের অন্তরের সংখ্যাগত মান। হ্যাঁ, অর্থাৎ কোটি তো সমান কিন্তু ভুজ তো সমান নয়, তাহলে ভুজদ্বয়ের অন্তর বের করতে হবে। হ্যাঁ, ভুজ হচ্ছে যে কত 3 এবং এখানে ভুজ হচ্ছে যে 9, তাহলে ভুজদ্বয়ের অন্তর বের করতে হবে। কোটি সমান হয়েছে কিন্তু ভুজ তো সমান হয় নাই, তাই কি করতে হবে, যে ভুজের অন্তর বের করতে হবে। ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিউ এবং আর বিন্দুর মধ্যে কিন্তু ভুজ সমান কিন্তু কোটি সমান নয়, তাহলে কি করতে হবে, এখানে কোটির অন্তর বের করতে হবে। কি বের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, কোটির অন্তর বের করতে হবে, অর্থাৎ কোটির অন্তরের সংখ্যাগত মান বের করতে হবে। মানটা আমাদের অবশ্যই কিসে আসবে, সংখ্যায় বের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা যদি পি এবং আর এর মান বের করি, পি আর এর মান বের করার সময় আমরা কি করব, ভুজের অন্তর বের করব। এখানে ভুজ হচ্ছে যে 9 এবং 3, তাহলে 9 - 3 = 6। হ্যাঁ, তাহলে ভুজের অন্তর বের করা হয়েছে। একইভাবে আমরা এবার কি করব, কোটির অন্তর বের করব, যে কোটি হচ্ছে কত 7 এবং 4। তাহলে কার কোটি এটা, এটা হচ্ছে যে যে আর এবং কিউ এর কোটি, আর এবং কিউ এর কোটি। কারণ আর এবং কিউ এর কি ভুজ কিন্তু সমান, সেজন্য আমরা কি বের করতেছি, কোটির মান বের করতেছি 7 - 4, তাহলে 7 - 4 = 3। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে সেই সূত্রটা একটু দেখাচ্ছি। দেখো আমি এখানে যে পি সমান স্থানাঙ্ক নির্ণয় করে রেখেছি, যে x1 এবং y1, এবং কিউ এর স্থানাঙ্ক হচ্ছে যে x2 y2। তাহলে সুতরাং আমি যখন পি কিউ বের করব, তখন হবে কি, √, যে ভুজদ্বয়ের অন্তরের যে বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। তাহলে এখানে দেখো যে এই জিনিসটা কি, এই জিনিসটা কি আমি এখানে বর্ণনা করে লিখে দিয়েছি। এখানে x2 - x1, অর্থাৎ সেটা হচ্ছে কি, যে x2 - x1 হোল স্কয়ার হলো ভুজদ্বয়ের বর্গের অন্তর, ভুজদ্বয়ের বর্গের অন্তর। আর এখানে যে y2 - y স্কয়ার, y2 মাইনাস, এখানে হবে y1, এখানে হবে y1 হোল স্কয়ার হলো কোটিদ্বয়ের অন্তরের বর্গ, কোটিদ্বয়ের অন্তরের বর্গ। এখানে যে y2 - y1 হোল স্কয়ার দিয়েছি আমি। তাহলে যে y2 - y1 হোল স্কয়ার হলো কোটিদ্বয়ের অন্তরের বর্গ। আমরা চাইলে এটাকে অন্যভাবেও লিখতে পারি, যে pq √, x1 - x2 হোল স্কয়ার প্লাস x1 y1 y2 হোল স্কয়ার। এখানে প্রিয় শিক্ষার্থীরা, যে বলে রাখা যায় যে প্রথম যে সূত্রটা আমি লিখেছি সেই সূত্রটা লিখলে ভালো, কারণ এখানে যে এটার মান যদি 3 হয়, এটার মান যদি 6 হয়, তখন এখানে কিন্তু -3 আসে। তাহলে -3 কে স্কয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়, অর্থাৎ ধনাত্মক হয়ে যায়। অর্থাৎ এখানে যে স্কয়ার থাকার কারণে মাইনাসের মান থাকলেও কিন্তু এটা যে প্লাস হয়ে যাবে। ঠিক একইভাবে এটা যদি 5 হয়, এটা যদি 9 হয়, তাহলে 9 থেকে 5 চলে গেলে -4, -4 কে হোল স্কয়ার করলে যে 16 হবে, সেটা মাইনাস সাইনটা কিন্তু এখান থেকে চলে যায়, অর্থাৎ প্লাস হয়ে যায়। তাহলে আমরা কিন্তু যে এই সূত্রটা লেখার চেষ্টা করব। এখন কারো মনে যদি প্রশ্ন আসে যে আমরা যে ভুজদ্বয়ের পার্থক্য কেন করব এবং কোটিদ্বয়ের বা পার্থক্য কেন করব, মানে অন্তর্মান্ত পার্থক্য কেন করব, সেটার উত্তর হচ্ছে যে, চিত্রটা একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো যে এখানে ভুজ কিন্তু এখানে যে যে বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে, বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে, অথবা ডান পাশ থেকে বাম পাশে আসতেছে। হ্যাঁ, এবং কোটিও দেখো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে বা উপর থেকে নিচের দিকে যাচ্ছে।
সেজন্য তোমাদের মনে রাখতে হবে জিরো বিন্দু বাম হতে ডানে হলে ভুজদ্বয়ের পার্থক্য, অর্থাৎ জিরো বিন্দু থেকে যদি যে যে বাম হতে ডানে যায় বা ডান হতে বামে আসে তখন কিন্তু সেটা হবে ভুজদ্বয়ের পার্থক্য। হ্যাঁ, এবং নিচ হতে উপরে বা উপর হতে নিচে হয় তবে কোটিদ্বয়ের পার্থক্য নির্ণয় করতে হবে, অর্থাৎ যে নিচ হতে উপরে বা উপর হতে নিচে যদি হয় তখন কিন্তু কোটিদ্বয়ের পার্থক্য নির্ণয় করতে হয়। তাহলে এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা যে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারবো। যে লিখলাম এবার পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে পি কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার যোগ কিউ আর কিউ স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার। দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে যে চিত্রটা রয়েছে সেই চিত্রটার অতিভুজ হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে কি পি কিউ, তাহলে পি কিউ স্কোয়ার সমান হচ্ছে কি পি আর স্কোয়ার, পি আর মানে হচ্ছে কি ভূমি স্কোয়ার যোগ কিউ আর স্কোয়ার অর্থাৎ হচ্ছে কি লম্ব স্কোয়ার। এটা হচ্ছে যে পিথাগোরাসের সূত্র অনুসারে এখানে লেখা হয়েছে যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ যে পি কিউ স্কোয়ার সমান যে ভূমি পি আর স্কোয়ার যোগ লম্ব হচ্ছে যে আর কিউ স্কোয়ার। এটা এখানে সূত্র অনুসারে লেখা হয়েছে। আর এখানে আমরা যে পি আর এর মান বের করছি এবং কিউ আর এর মানটা এখানে বের করছি। এবার আমরা সূত্রে লিখবো, এখান থেকে যখন স্কোয়ারটা তুলে দেবো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে এদের উপর কিন্তু রুট ওভার হবে, এদের উপর কি হবে রুট ওভার হবে। নিশ্চয়ই সেটা তোমরা বুঝতে পারতেছো প্রিয় শিক্ষার্থীরা, এদিক থেকে স্কোয়ার উঠলে এদিকে অবশ্যই রুট দিতে হয়, সেটা তোমরা কিন্তু জানো। এবার দেখো ইকুয়াল টু তাহলে পি আর, হ্যাঁ পি আর এর মানটা কত, এই যে 9 - 3, 9 - 3 এখানে স্কোয়ারটা দেওয়া হয়েছে প্লাস চিহ্ন দেওয়া হয়েছে। এরপরে আর কিউ, এই যে আর কিউর মানটা হচ্ছে 7 - 4, 7 থেকে 4 চলে মাইনাস করে দিতে হবে, 7 - 4 এখানে স্কোয়ারটা দেওয়া হয়েছে। এবার আমরা ফলাফলটা পাচ্ছি যে 9 থেকে 3 চলে গেলে 6, 6 কে স্কোয়ার করলে 36। এরপরে প্লাস চিহ্ন আসলো, 7 থেকে 4 চলে গেলে 3, 3 কে স্কোয়ার করলে হবে 9। এবার যে 36 এবং 9 যোগ করলে আমরা পাচ্ছি 45, তাহলে উপরে কিন্তু রুট ওভারটা দেওয়া হয়েছে। এবার আমরা যে 45 সেটাকে আমরা একটু ভেঙে নিতে পারি। কিভাবে ভাঙবো প্রিয় শিক্ষার্থীরা, 45 কে আমরা ভাঙতে পারি 9 × 5। এবার 9 কে যদি রুট করা হয় 3 এবং যেহেতু 5 এটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার উপর রুট বসে যাবে, তাহলে আমরা মানটা পেয়ে গেলাম, অর্থাৎ পি কিউর মান পেয়ে গেছি 3√5। সুতরাং এখানে পি ও কিউ এর মধ্যে দূরত্ব হলো 3√5 একক। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এবার আমাদেরকে একটা একক কাজ দিয়েছে, বলা হচ্ছে যে কি নিচের ছকে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে প্রথম যে বিন্দু, সে বিন্দুটা হচ্ছে বি বিন্দু -8 4, এবং দ্বিতীয় যে বিন্দু সেটা হচ্ছে কি মূল বিন্দু 0 0। এবার ভুজদ্বয়ের পার্থক্য যে 0 থেকে -8 কে বিয়োগ করে দিলে হয় 8, এরপরে 0 থেকে 4 কে বিয়োগ করে দিলে -4। এবার দূরত্ব নির্ণয় করতেছে, দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে কি যে 8 হোল স্কোয়ার অর্থাৎ ভুজদ্বয়ের হ্যাঁ পার্থক্যের বর্গ যোগ কোটিদ্বয়ের পার্থক্যের বর্গ এবং উপরে রুট ওভার দেওয়া আছে ইকুয়াল টু 8 কে হোল স্কোয়ার করলে যে 64 প্লাস -4 কে হোল স্কোয়ার করলে 16, 64 এবং 16 যোগ করে পাওয়া যায় 80। তাহলে কি লেখা যায়, এখানে লেখা যায় √80। কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা, √80 লেখা যায়। এবার এটাকে ভেঙে লেখা যায় যে √16 × 5 অর্থাৎ 5 × 80। এবার 16 কে যদি আমরা যে √ করি, হ্যাঁ অর্থাৎ বর্গমূল করি, তখন পাওয়া যাবে 4, আর 5 যেহেতু মৌলিক সংখ্যা সেই রুটটা কিন্তু 5 এর উপর বসে যাবে। তাহলে আমরা ফলাফলটা পেয়ে গেলাম 4√5। ফলাফলটা কি পেলাম, 4√5 পেয়ে গেলাম। চলো এবার বি বিন্দুটার দূরত্ব নির্ণয় করি। এখানে এ বিন্দু এবং বি বিন্দু দুটো বিন্দু দেওয়া আছে, এটার স্থানাঙ্ক 4 এবং 6, বি বিন্দুর স্থানাঙ্ক -8 এবং 4। এবার আমরা ভুজদ্বয়ের পার্থক্য নির্ণয় করতেছি যে -8 - 4, তাহলে ইকুয়াল টু -12 পেলাম। এরপরে কোটিদ্বয়ের পার্থক্য নির্ণয় করতেছি যে 4 - 6 ইকুয়াল টু -2। এবার দূরত্ব নির্ণয় করতেছি
যে রুটওভার দিয়ে ভুজদ্বয়ের পার্থক্যের বর্গ অর্থাৎ -12 হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্যের বর্গ অর্থাৎ -2 হোল স্কোয়ার ইকুয়াল টু -12 কে হোল স্কোয়ার করলে 144 প্লাস -2 কে হোল স্কোয়ার করলে 4 আর উপরে কিন্তু রুট দেওয়া আছে। এবার 144 এর সাথে 4 যোগ করলে 148 পাওয়া যায়। সেই 144 কে যদি আমরা ভাঙি নিই তাহলে আমরা পাবো যে 4 ইন্টু 37 অর্থাৎ 4 দিয়ে 37 কে রুট করলে যে 148 পাওয়া যায়। তাহলে 4 কে রুট করলে পাওয়া গেল 2 আর 37 যেহেতু মৌলিক সংখ্যা সেটার উপর রুট বসে গেল অর্থাৎ √37। তাহলে আমরা এই বিন্দু দুটার দূরত্ব নির্ণয় করলাম 4 √437 ইকুয়াল টু 2 √37। এবার আমরা পরবর্তী কাজটা করব। পরবর্তী যে বিন্দু দেওয়া আছে বি সমান বা বি বিন্দু দেওয়া আছে বা বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -8 4 এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2 3। এবার এদের ভুজদ্বয়ের পার্থক্য নির্ণয় করব যে 2 -8 পেলাম 10, এরপরে 3 -4 পেলাম -1। এবার ভুজদ্বয়ের যে অন্তরের যে বর্গ করব অর্থাৎ 10 কে বর্গ করব মানে 10 স্কোয়ার প্লাস কোটির দ্বয়ের পার্থক্যকে আমরা বর্গ করব -1 হোল স্কোয়ার লিখলাম ইকুয়াল টু 10 কে স্কোয়ার করলে 100 প্লাস 1 কে অর্থাৎ -1 কে স্কোয়ার করলে 1। এরপরে উপরে কিন্তু √ওভার দেওয়া আছে ইকুয়াল টু এখানে 101 হয়। 101 যেহেতু মৌলিক সংখ্যা সেজন্য এখানে রুটটা বসে গেল। এবার পরবর্তী দুটো বিন্দু ডি বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 -3 এবং ই বিন্দু, এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে -3 এবং 2। এবার ভুজের বা ভুজদ্বয়ের পার্থক্য বের করব যে -3 -2 ইকুয়াল টু -5। কোটিদ্বয়ের পার্থক্য বের করব 2 -3 ইকুয়াল টু 5। এবার সূত্র ব্যবহার করে লিখতেছি √ওভার যে ভুজদ্বয়ের পার্থক্যকে বর্গ করতেছি অর্থাৎ ভুজদ্বয়ের পার্থক্য হচ্ছে -5 হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য হচ্ছে যে 5 সেজন্য 5 স্কোয়ার ইকুয়াল টু -5 কে স্কোয়ার করলে 25, এখানে প্লাস চিহ্ন বসলো, 5 কে স্কোয়ার করলে 25, উপরে কিন্তু √ওভার আছে 25 এবং 25 যোগ করলে আমরা 50। এবার 50 কে আমরা কিন্তু ভেঙে লিখতে পারি যে 50 কে ভেঙে লিখতে পারি যে √ওভার 25 ইন্টু 2, 25 ইন্টু 2। এবার 25 কে রুট করলে আমরা পাই 5 আর এখানে 2 যেহেতু মৌলিক সংখ্যা √2 বসে গেল অর্থাৎ রুটটা 2 এর উপর গিয়ে বসলো। তাহলে আমরা ফলাফল পেয়েছি 5 √2। এবার পরবর্তী দুটো বিন্দু দেখব। পরবর্তী দুটো বিন্দু এফ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5 -6 এবং এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 এবং 6। এবার এই বিন্দু দুটির ভুজদ্বয়ের পার্থক্য বের করব যে 4 -5 ইকুয়াল টু 9। এরপরে কোটিদ্বয়ের পার্থক্য বের করব 6 -6 ইকুয়াল টু 12। এবার সূত্রের মাধ্যমে বের করতেছি √ওভার ভুজদ্বয়ের পার্থক্যকে বর্গ করতেছি অর্থাৎ 9 স্কোয়ার যোগ কোটিদ্বয়ের পার্থক্যকে বর্গ করতেছি 12 স্কোয়ার। 9 কে স্কোয়ার করলে 81 প্লাস 12 কে স্কোয়ার করলে 144 আর উপরে কিন্তু √ওভার রয়েছে ইকুয়াল টু 81 এর সাথে 144 যোগ করলে আমরা পাচ্ছি 225, উপরে কিন্তু রুট রয়েছে 225 কে রুট করলে আমরা পাচ্ছি 15। তাহলে আমরা পরবর্তী উত্তরটা পেয়ে গেছি 15। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই ছকটির আনসার তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার কি বলা হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবার বলা হচ্ছে যে সুতরাং যদি দুটি বিন্দু পি ও কিউ এর স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 ও x2 y2 হয় তবে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা শিখিয়েছিলাম, যে এটা লিখে শিখিয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা যে এভাবে কিন্তু নির্ণয় করতে হয়, সেটা তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তখন আমরা দুইটা বিন্দু অর্থাৎ পি এবং কিউ এর যে দূরত্ব সেটা নির্ণয় করব √ওভার x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, অর্থাৎ সেটা বাংলা সহ লিখে দিয়েছে √ওভার ভুজদ্বয়ের পার্থক্য হোল স্কোয়ার যোগ কোটিদ্বয়ের পার্থক্য হোল স্কোয়ার। এর মাধ্যমে আমরা যে বিন্দুদ্বয়ের দূরত্ব নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এই পর্যন্ত।
আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আমি আগামী ক্লাসে 133 পৃষ্ঠার মধ্যবিন্দু অর্থাৎ মিড পয়েন্ট নির্ণয় থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি এর চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি এর চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।